এই 5 তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, তার নিজের দেশ দিল্লিতে যাওয়ার পরে, ওই দিন শুধুমাত্র আওয়ামী লীগ পরাজিত হয়নি, জাতীয় পার্টি 14 দল পরাজিত হয়নি, ওই দিন ভারতীয় আধিপত্যবাদের পরাজয় হয়েছিল বাংলা। যেখানে উনি ভারতকে বলেছিল যে চোখে চোখ রেখে কথা বলতে হবে, উনি 7 সিস্টারের কথা বলেছিল। আমি খুব আশাবাদী হয়েছিলাম যে আমরা মেরুদণ্ড শক্ত হওয়া একজন রাষ্ট্রপ্রধান বোধহয় পেতে যাচ্ছি, কিন্তু উনি আসনে এসে বসার পর, শপথটা নেওয়ার পরে আমি কিন্তু ওই মেরুদণ্ড শক্তটা দেখতে পাইনি। এই অন্তর্বর্তী সরকার অন্তত বিপ্লবী সরকার হতে পারে নাই, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার হতে পারেনি। এটা আমার কাছে মনে হয় আ কাইন্ড অফ কর্পোরেট গভর্নমেন্ট। বাংলাদেশের প্রত্যেকটা গণতন্ত্রকামী রাজনৈতিক দল যদি স্বচ্ছ রাজনীতি না করে, তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতোই বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের যে বিএনপি, যিনি 5ম সংশোধনীর মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম এনেছিল সংবিধানে, যিনি আল্লাহকে স্মরণ করার কথা এনেছিল, সেই জায়গা থেকে বিএনপি যখন বলে আমি শরিয়াতে মানি না, এই জাতীয় বিষয়গুলো আমাদের ব্যথিত করে। আমরা অন্তরে ধারণ করেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2011 সালে বলেছিল যে জনগণের সরকার আসা মাত্র ওই 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আমি বলতে চাই, বিএনপি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপির রোল থেকে সরে এসেছে। আমরা যে হঠাৎ করে শত্রুর সাথে বন্ধু হয়েছি ব্যাপারটা না, আমরা সবাই বন্ধু। বিএনপি বলেন, জামাত বলেন, জ্যাকপা বলেন, আমরা তো সবাই একসাথে 20 দলীয় জোটে ছিলাম। পরবর্তীতে এই যে বামপন্থী কিছু দলকে প্লেসমেন্টে আনার জন্য জোট ভেঙে দেওয়া হলো, আমি মনে করি ওই সময় এটা একটা দুর্দান্ত লেভেলের ভুল সিদ্ধান্ত ছিল। না দেখুন, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি যদি আপনি চিন্তা করেন, তাহলে সকলেই কিন্তু নির্বাচনমুখী। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে আমরা 8টি দল আছি, কিন্তু একই সাথে সাথে জাতীয় নির্বাচনকে তো অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। তো সহজ ভাষায় সংক্ষেপে যদি বলতে হয়, এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ঠিকমতো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, বিগত 3টা নির্বাচন আপনি জানেন বাংলাদেশে কোনো ভোটই হয় নাই, তার আগে 2008-এর নির্বাচনকে অনেকেই সুষ্ঠু বলে, কিন্তু আমার মনে হয় সেই পরিকল্পনাও হিন্দুস্তানের রয়ের মাধ্যমে করা হয়েছিল। অর্থাৎ আমার দৃষ্টিভঙ্গিতে আমি দেখতে পারি বিগত 4টা নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে পারে নাই, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো অংশ নিতে পারেনি। তা হাসিনা মুক্ত বাংলাদেশ, হিন্দুস্তানি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশে সকল রাজনৈতিক দল এই মুহূর্তে রাজনীতিটা আগামী নির্বাচনকে ঘিরে করছে বলে আমি মনে করি। না, গণভোটটা তো আমরা সবসময় বলেছিলাম সেটা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে হতে হবে। কারণ দেখুন, জাতীয় নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন দুটো একসাথে যে আয়োজন, এটার বিভিন্ন রকম সংকটের সৃষ্টি করবে বলে আমি মনে করি। একই দিনে আপনি প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের সাথে প্রশ্ন নির্ভর গণভোট যখন আয়োজন করবেন, তৃণমূলে কিন্তু সময়ের একটা সমস্যা হবে, সঠিক সময় আপনি নির্বাচন শেষ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। একই সাথে কিছু আসনে যদি ভোট বন্ধ হয়ে যায়, আপনি গণভোটের ফলাফল প্রকাশ করতে পারবেন না। এবং সবচেয়ে বড় কথা, ওই দিন দেশের রাজনৈতিক দলগুলো এবং জনগণের মূল আগ্রহ থাকবে তার এলাকায় ওই প্রতীকে কে জিততে যাচ্ছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, জাতীয় নির্বাচনটা ওই দিন মুখ্য হয়ে যাবে এবং গণভোটটা গৌণ হয়ে যাবে। যেই কারণে আমরা বলছিলাম গণভোটটাকে সেপারেটলি আয়োজন করার জন্য জাতীয় নির্বাচনের পূর্বে। একই সাথে সাথে আপনি খেয়াল করবেন, জাতীয় নির্বাচনটা তো হওয়ার কথা জুলাই সনদের আইনগত ভিত্তির উপর নির্ভর করে। তো সেখানে ওই একই দিনে যদি হয়, আইনগত ভিত্তিই তো হয় নাই। কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে। যেমন আমি যদি উদাহরণ দিই, উচ্চকক্ষ কোন পদ্ধতিতে গঠন হবে, পিআর পদ্ধতিতে নাকি নিম্নকক্ষের আসনের ওই হিসাবটা বন্টন করে, তো সেটা তো আপনার জাতীয় নির্বাচনের আগে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তো এই সবকিছু মিলায় একই দিনে নির্বাচনটা এবং গণভোটটা আমি যেটা মনে করি কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে, যে কারণে আমরা বারবার দাবি জানাচ্ছি যে গণভোটটা আগে আয়োজন করা হোক। এখন তো নামিনি, আন্দোলনে নেমেছি অনেক দিন হয়ে গেছে, কয়েক মাস হয়ে গেছে, এবং আমরা কিন্তু কখনোই বলি না যে জামাত নেতৃত্বাধীন আন্দোলন, আমরা যেটা বলি আন্দোলনরত 8টি দল। অর্থাৎ এখানে যেটা সম্মানের বিষয়, ভালো লাগার বিষয়, কেউ নেতৃত্ব দিচ্ছে না। 8টি দলের সিদ্ধান্তে একসাথে আমরা রাজপথে নামছি আন্দোলন করার জন্য। তো সেখানে যেমন কেউ নেতৃত্বও দিচ্ছে না, এখানে কোনো বড় ছোটর ব্যাপার নাই। 8টি দল সমমর্যাদার ভিত্তিতে প্রথমে যুগপৎ ছিল,
এখন আমরা যৌথভাবে আন্দোলনে আছি। তো এই জায়গাটার থেকে আন্দোলনে নামার মূল কারণ হচ্ছে, প্রথমত আমরা যেটা বলেছিলাম, জুলাই সনদের আইনগত ভিত্তি লাগবে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। আদেশটা জারি হয়েছে, কিন্তু গণভোটটা তো সেই জাতীয় নির্বাচনেই চলে গেছে। জাতীয় নির্বাচনের দিন, একই সাথে সাথে আরো অনেকগুলো দাবি আছে আমাদের। এই যে ফ্যাসিস্টদের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধকরণ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, পিআর পদ্ধতিতে নির্বাচন, সংসদ গঠনের যেটা নির্বাচন করে, যেটা নিম্নকক্ষ হয় নাই উচ্চকক্ষ হয়েছে, তাও ওই জাতীয় নির্বাচনের দিন গণভোটে করে করতে হবে। তো বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, যেগুলো আমরা মনে করি পূরণ না হলে ভবিষ্যতে আবারও নতুন করে ফ্যাসিস্ট জন্ম নিতে পারে। সেই কারণেই রাজপথে মূলত। দেখুন, অন্তর্বর্তী সরকার কিন্তু মোটা দাগে তিনটা জিনিস সবসময় বলে আসছে। একটা হচ্ছে যে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। এর বাইরে তো তারা কোনো কমিটমেন্টই দেয়নি। আমাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল, জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া ছিল। তো সরকার তো যখনই যা হয় এই তিনটার কথা ঘুরে ফিরে তিনটাই বলে। তো জুলাই গণ অভ্যুত্থান, হাজারো শহীদের রক্তের বিনিময়ে যেই অন্তর্বর্তী সরকার, আপনি যদি মোটা দাগে জিজ্ঞেস করেন যে জুলাই স্পিরিটটাকে ধারণ করতে পেরেছে কিনা, তাহলে আমি দুঃখের সাথে বলতে বাধ্য হব, এই অন্তর্বর্তী সরকার অন্তত বিপ্লবী সরকার হতে পারেনি, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার হতে পারেনি। এটা আমার কাছে মনে হয় কাইন্ড অফ কর্পোরেট গভর্নমেন্ট, এরকম একটা সরকার মনে হয়েছে, যারা নির্দিষ্ট সময়টা ওই মোটা দাগে তিনটা একটু একটু এক্সাম্পল ক্রিয়েট করে বিদায় নিতে চায়। এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় আসলো, সেখানে আসামি কয়জন? 3 জন। আরো দোষর আছে না, আরো মামলা আছে না, আরো বিষয় আছে না, তাদের বিচার তো হয়নি। একটা রায় দিয়ে গভর্নমেন্ট যদি বলে যে আমি 3টা বলেছিলাম, বিচার, সংস্কার এবং নির্বাচন, তো আমার বিচার করা শেষ, তাহলে তো হলো না। বাকি ব্যক্তিদের বিচার কবে হবে? দলের বিচার কবে হবে? খোদ আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবেই তো বিচার হয়নি এখনো। তো বহু কার্যক্রম বাকি। জুলাই স্পিরিট ধারণ করতে পেরেছে কিনা এই গভর্নমেন্ট, আমি বলবো না। আই এম সরি টু সে দ্যাট। প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে জাকপার নিবন্ধন ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে বাতিল করে দেওয়া হয়েছিল, এবং মূল কারণ যেটা ছিল, কাগজে কলমে তারা যাই দেখাক, আমরা মনে করি ভারতীয় আধিপত্যবাদ, আগ্রাসনবাদ, হিন্দুত্ববাদ, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলার কারণে, হিন্দুস্তানের চাপে ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নিবন্ধন বাতিল করেছিল 2021 সালে। হাসিনা পতনের পর আমরা মহামান্য কোর্টের রায়ে আমাদের নিবন্ধন ফেরত পেয়েছি। নির্বাচন কমিশন গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করেছে, জাকপা নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এখন প্রশ্ন হচ্ছে, জাকপা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে? বর্তমান পরিবেশে আমরা যেটা মনে করি, আগামী নির্বাচনটা হবে মূলত বিএনপি জোট বনাম ইসলামী এবং দেশপ্রেমিক দলগুলোর যে সমঝোতা হবে তার মধ্যে। এখানে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, আমি অন্যান্য কোনো তৃতীয় শক্তি উত্থানের কথা অনেকেই বলছে, আমি আমার জায়গা থেকে দেখতে পাই না। আমি মোটা দাগে বিভাজন করি 2 ভাগে। তো যেহেতু মূলত জোট নির্ভর অথবা আসন সমঝোতা নির্ভর নির্বাচন বাংলাদেশের মানুষ অতীতেও দেখেছে এবং আগামী নির্বাচনও হবে, সেক্ষেত্রে জাকপা এই মুহূর্তে বাংলাদেশ জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামি ইসলাম পার্টি, এরকম দেশপ্রেমিক এবং ইসলামী 8টি দলের সাথে রাজপথে আন্দোলনে আছে। এই আন্দোলন, যুগপৎ আন্দোলনটা করতে যে আমাদের নিজেদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, এবং আমরা মনে করি এই 8টি দল এবং আরো কিছু দলের সাথে আলোচনা চলছে, আমরা সকলে মিলে আগামী নির্বাচনে এক বাক্সে ভোট দেওয়ার যে প্রক্রিয়া, সেইভাবে করে, কোন জোট না, আমি আবারও স্পষ্ট করছি, এই সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আগামী সপ্তাহে আমাদের মধ্যে আলোচনা শুরু হবে, এবং আমরা বিশ্বাস করি প্রত্যেকেই আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার উদার মন মানসিকতা নিয়ে 300 আসনে আসন বন্টন করব, যাতে সর্বোচ্চ বিজয় নিয়ে আমরা বেরিয়ে আসতে পারি। আমার সামনে আমি বলবো না, আমি যেটা বলবো, আমার সামনে যেই সমস্যা, দেশের সামনেও সেই সমস্যা, জাতির সামনেও সেই সমস্যা, সেটা হচ্ছে এই 5 তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, তার নিজের দেশ দিল্লিতে যাওয়ার পরে, ওই দিন শুধুমাত্র আওয়ামী লীগ পরাজিত হয়নি, জাতীয় পার্টি 14 দল পরাজিত হয়নি, ওই দিন ভারতীয় আধিপত্যবাদের পরাজয় হয়েছিল বাংলাদেশে। তো ভারত এত সহজে ছেড়ে দিবে না। আপনি খেয়াল করবেন, বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ আগুন জ্বলে উঠছে, পাহাড়ে নানা রকমের আন্দোলন সূত্রপাত হচ্ছে, ঢাকার মাটিতে বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন জনগোষ্ঠীকে সামনে দেওয়া হচ্ছে, ইস্কনকে সামনে নিয়ে আসা হচ্ছে। মূল উদ্দেশ্যটা হচ্ছে ওই যে হিন্দুত্ববাদের যে সেবাদাসী ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাকে আবার মসনদে ফেরানো। আমার সমস্যা, আমার দলের সমস্যা, দেশের সমস্যা, জাতির সমস্যা
সবার সমস্যা এখন একটাই আমি মনে করি, সেটা হচ্ছে আগামীতে আমরা ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে বাংলাদেশের মাটি থেকে রুখে দিতে হবে, মুছে দিতে হবে চিরতরে। এই জায়গাটা যদি আমরা সকলে একত্রিত থাকতে পারি, তাহলে একটা সুন্দর বাংলাদেশ করা সম্ভব। দেখুন, আমি একদম শুরু থেকে যেটা বলছি, প্রফেসর ইউনূস সাহেব, ওনাকে আমি অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি। উনি শপথ নেওয়ার আগে বিদেশে বসে একটা সাক্ষাৎকার দিয়েছিল, যেখানে উনি ভারতকে বলেছিল যে চোখে চোখ রেখে কথা বলতে হবে। উনি 7 সিস্টারের কথা বলেছিল। আমি খুব আশাবাদী হয়েছিলাম যে আমরা মেরুদণ্ড শক্ত হওয়া একজন রাষ্ট্রপ্রধান বোধহয় পেতে যাচ্ছি। কিন্তু উনি আসনে এসে বসার পর, শপথটা নেওয়ার পরে, আমি কিন্তু ওই মেরুদণ্ড শক্তটা দেখতে পাইনি। এরপরে আমি দেখতে পেয়েছি যে ইলিশ 1500 টাকা কেজিতে ভারতে যাওয়া হবে, যেখানে দেশের মানুষ 4000 টাকা কেজিতে ইলিশ কিনে খাচ্ছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওই জায়গাটার থেকে গভর্নমেন্ট কিন্তু সরে আসলো। তো যেহেতু তারা সরে আসলো, এই জায়গাটা নিয়ে আমার একটা সংশয় রয়েই যায়। না, আমরা কিন্তু যুগপথের আগে যদি বলি 20 দলীয় জোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা 20 দলীয় জোটে ছিল বিএনপি নেতৃত্বাধীন। তখন কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামও সেই 20 দলীয় জোটে ছিল। অর্থাৎ আমরা যে হঠাৎ করে শত্রুর সাথে বন্ধু হয়েছি ব্যাপারটা না, আমরা সবাই বন্ধু। বিএনপি বলেন, জামাত বলেন, জাকপা বলেন, আমরা তো সবাই একসাথে 20 দলীয় জোটে ছিলাম। পরবর্তীতে এই যে বামপন্থী কিছু দলকে প্লেসমেন্টে আনার জন্য জোট ভেঙে দেওয়া হলো। আমি মনে করি ওই সময়টা একটা দুর্দান্ত লেভেলের ভুল সিদ্ধান্ত ছিল, যে আমরা বামদেরকে এক প্ল্যাটফর্মে আনবো দেখে ইসলামী দলকে নিয়ে জোটে থাকতে পারবো না, এটাকে যে বিভাজন সৃষ্টি করা হয়েছিল, এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। তো তখন যুগপৎ আন্দোলনের সূচনা হলো। বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে আমরা সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল ছিলাম। 5ই আগস্টের পরে যে পরিবর্তনটা হলো, সেটা হচ্ছে বিভিন্ন বিষয়ে বিএনপির চিন্তাধারার সাথে আমাদের আর মিল হলো না। সেটা ওই যে শুরু হলো রাষ্ট্রপতি ফ্যাসিস্ট শেখ হাসিনার নিয়োগকৃত চুপ্পুকে রাখা হবে কি হবে না, সেখান থেকে শুরু। এবং আমার মনে আছে যে 72-এর সংবিধান, এই সংবিধানকে বিএনপি যেভাবে রক্ষা করতে চাইলো, আমাদের দাবি ছিল এই সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আমরা অন্তরে ধারণ করেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2011 সালে বলেছিল যে জনগণের সরকার আসা মাত্র ওই 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আমি বলতে চাই, বিএনপি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপির রোল থেকে সরে এসেছে। তো তারা এই ফ্যাসিবাদকে রক্ষা করতে চাইলো, 72-এর সংবিধানকে রক্ষা করতে চাইলো, তারা সংস্কারে বিভিন্ন জায়গায় নোট অফ ডিসেন্ট দিল। তারা গণভোটও চায় নাই, তারা আইনি ভিত্তিও চায় নাই, জনগণের চাপে পড়ে গণভোটে রাজি হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলো নোট অফ ডিসেন্ট দেওয়া। তো আমরা মনে করি যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য বিএনপির বর্তমান যেই চেহারা, যেই আদর্শ, যেই পরিবেশ, তার সাথে জাকপার সমন্বয়টা হচ্ছিল না। এই জায়গা থেকে দূরত্ব, এই দূরত্ব থেকে জামাত যেই দাবিগুলো নিয়ে রাজপথে, ইসলামী আন্দোলন যেই দাবিগুলো নিয়ে রাজপথে, তাদের সাথে আমরা বরং দেখেছি আমাদের দাবিগুলো মিলে যায়। এই কারণে এই যুগপথে আমি বিএনপি যে বিরোধী তা না, আমি বিএনপিকে যেটা বলতে চাই সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের যে বিএনপি, যিনি 5ম সংশোধনীর মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম এনেছিল সংবিধানে, যিনি আল্লাহকে স্মরণ করার কথা এনেছিল, সেই জায়গা থেকে বিএনপি যখন বলে আমি শরিয়াতে মানি না, এই জাতীয় বিষয়গুলো আমাদের ব্যথিত করে। তো এই কারণে মূলত এখন যুগপৎ আন্দোলনে জামাতের সাথে আছি। বিএনপির উপর রাগ নাই, তবে কষ্ট কাজ করে। দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে বিএনপির যে ভূমিকাটা ছিল অতীতে, সেটা এখন দেখা যাচ্ছে না। না, দেখুন, জুলাই পরবর্তী বিএনপির যে ভূমিকা, আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি 200+ খুন হয়ে গেছে বিএনপির নেতাকর্মী দ্বারা সারা বাংলাদেশে অগাস্ট 5-এর পর থেকে। 200+ মার্ডার, এটা তো বিএনপির ক্যারেক্টার হওয়া উচিত না। তাদের অন্তর্দলীয় কোন্দলের মধ্যে বহু মানুষ আহত নিহত হচ্ছে, এবং সারা দেশ জুড়ে যেই চাঁদাবাজির চিত্র আমরা দেখতে পেয়েছি, দখল চিত্র যেটা দেখতে পেয়েছি, ভূমিদস্যুর ভূমিকায় বিএনপিকে দেখতে পেয়েছি, পাথর দিয়ে মানুষ হত্যা করার ভূমিকায় বিএনপিকে দেখতে পেয়েছি, মামলা বাণিজ্যে বিএনপিকে দেখতে পেয়েছি, তদবির বাণিজ্যে বিএনপিকে দেখতে পেয়েছি। এই বিএনপি আমরা আশা করি না। তো এইটার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা যদি প্রশ্ন হয়, আমি বলতে চাই এইটার প্রভাব অলরেডি জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনে পড়ে গেছে। এই যে ছাত্র সংসদ নির্বাচনে এই শিবির সমর্থিত প্যানেলের যে ভূমিধস বিজয়, এইটাতে শিবিরের যতখানি ক্রেডিট,
তার চেয়ে বেশি ক্রেডিট হচ্ছে বিএনপি এবং ছাত্রদলের। বিএনপি ছাত্রদল তাদের কার্যক্রম করে শিবিরের উত্থানটাকে নিশ্চিত করেছে। তো ওইটা দিয়ে আমরা যেটা বুঝতে পারি, জাতীয় সংসদ নির্বাচনে নিঃসন্দেহে বিএনপির এই কার্যক্রমগুলো প্রভাব ফেলতে যাচ্ছে। সবচেয়ে বড় ভোট ব্যাংক আমি আরো সুনির্দিষ্ট করতে চাই, সেটা হচ্ছে আমি সর্বশেষ যে ভোটার লিস্ট দেখেছি, আমার নিজের ক্যালকুলেশন হিসাব জরিপ যেটা বলে 44% ইয়াং ভোটার্স, যাদের বয়স 18 থেকে 39, আমি 40 থেকে ধরছি যে সে পরবর্তী প্রজন্মে চলে গেল। তো সেক্ষেত্রে 44% ইজ এ হিউজ নাম্বার, যারা আলাদাভাবে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, জাকপা কাউকে কাউন্ট করে না, তারা কাউন্ট করে বাংলাদেশ। যেই কারণে জুলাই গণ অভ্যুত্থানটা আমরা এইভাবে দেখতে পেয়েছি। তাদের কাছে ফ্যাক্টর না হু ইজ তারেক রহমান অ্যান্ড হু ইজ সজীব ওয়াজেদ জয়, এটা ফ্যাক্ট না তাদের কাছে। তাদের কথা হচ্ছে আগামী বাংলাদেশটা কারা গড়ে তুলবে, আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ, ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ আমি কোথায় পাবো। তো শুধুমাত্র জাকপা নয়, আমি যেটা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা গণতন্ত্রকামী রাজনৈতিক দল যদি স্বচ্ছ রাজনীতি না করে, তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতোই বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হবে। সেখানে কে বড় দল, কে বিএনপি, কে জামাত, এই তরুণ প্রজন্ম দেখবে না। তারা এটাও দেখবে না যে নতুন করে জন্ম হওয়া এনসিপি তাদের দায়িত্ব নিচ্ছে কিনা। তারা দেখবে সঠিক জায়গায় আছে কিনা। সঠিক জায়গায় স্বচ্ছ রাজনীতি করলে তারা ভবিষ্যতে রাজনীতি করতে পারবে। যদি স্বচ্ছ রাজনীতির দূরবর্তী অবস্থান হয়, যদি পূর্ববর্তী দখলদারির রাজনীতি হয়, তাহলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল আর দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে না, এটা আমি নিশ্চিত করে বলবো। তরুণদের জন্য আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা 1980 সালে জন্ম হওয়া একটি দল জাকপা, আমরা কখনোই ক্ষমতার পিছনে ছুটি নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমাদের এমপি মন্ত্রীর অফার দিয়েছে। আমি নিজে সর্বশেষ নির্বাচনে অফার পেয়েছিলাম, যেখানে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম চলে গিয়েছিল সেখানে আমারও অফার ছিল। তার পূর্বে 2014 সালে মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের তোফায়েল আহমেদ আমাদের কাছে ছুটে এসেছিল জাকপার কাছে, আমরা নির্বাচনে যাই নাই। 90 দশকে হুসেন মোহাম্মদ এরশাদ অফার নিয়ে এসেছিল, এবং তারও পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানকে যুব মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চেয়েছিল। আমরা কখনোই এগুলো গ্রহণ করিনি। আমরা তরুণদের যেটা বলতে চাই সবসময় সেটা হচ্ছে, আদর্শের জায়গাটাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে। যদি মাথা নিচু হয়, সেটা সৃষ্টিকর্তার সামনে হবে। এর আগে সে যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় নেতা হোক, প্রধানমন্ত্রী হোক, কিংবা ভারতের নরেন্দ্র মোদী হোক, যেই হোক, মাথা নত করা যাবে না। এটা তরুণদের মধ্যে আমরা অলরেডি দেখতে পেয়েছি, যেই কারণে দিল্লি না ঢাকা স্লোগান নিয়ে রাজপথে তরুণরা নেমেছিল। আমরা তরুণ সম্প্রদায়কে যেটা বলতে চাই, এই রোলটাকে আজীবন আমৃত্যু ধারণ করতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা শুধু মনে করি রাজনৈতিক দলের দায়িত্ব। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের দেশের জন্য করণীয় আছে। কি করণীয়? নিজে সৎ থাকবো, নিজে দুর্নীতি করব না, সামনে দুর্নীতি এবং অসৎ মানুষ দেখলে প্রতিবাদ করব। যে যার জায়গা থেকে যদি এইটুক রোল প্লে করি, আমরা নতুন বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং নয়া দিগন্তের যারা কলাকুশলী রয়েছে, যারা দর্শক রয়েছে, সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। ভালো থাকবেন সবাই। আসসালাম আলাইকুম।